সে ব্যাপার না। তা ভাইজানরা কোথায়? দেখতে পাচ্ছি না যে। অফিসে নাকি? নাস্তা হাতে নীলা আহসান ড্রয়িং রুমে আসতে আসতে বললেন, হ্যাঁ আপা, অফিস আছে, তবে এখন হয়তো বেরিয়ে পড়ছে বাড়ির উদ্দেশ্যে। ফোন করে বললাম আপনারা আসছেন, তাই আগেই আসছে। ভালো করেছেন আপা। আমিও বলতাম ফোন করে ভাইদের আসতে বলতে। রুবি আহসান বলল, কেন আপা, আজ হঠাৎ তলব করছেন বিআইদের আসতে? কোনো দরকার? সাইরা খান বলল, তা তো দরকার আছেই, তাই তো এত তোড়জোড়। আচ্ছা বসুন, আমরা আসছি। কথাটা বলে রুবি হাসান হেসে নীলা হাসানকে নিয়ে কিচেনে গেলেন। অর্থি এসব কথা কিছুই মাথায় নিল না। সে চোরা চোখে আশেপাশে তাকিয়ে অহনীপকে খুঁজছে। তার ভাবনা হয়তো অহনীপ এসেছে, কিন্তু অর্থিকে ভুল প্রমাণিত করে পাক্কা ২০ মিনিট কেটে যাবার পর বর্ণ প্রবেশ করলো আহসান বাড়িতে। বর্ণের হাতে ১০ থেকে ১১টা ব্যাগ। দেখে বোঝা যাচ্ছে ব্যাগগুলো ভীষণ ভারী। কোনো রকম সেগুলো এনে টি টেবিলের পাশে রেখে ক্রোধ চোখে রায়নের দিকে তাকিয়ে বর্ণ বলল, এই যে নতুন জামাই, নতুন শ্বশুরবাড়ি এসেছো মধুর হাড়ি খেতে। রায়ান সোফায় বসে ফোন টিপছিল। বর্ণের কথায় ফোন থেকে চোখ সরিয়ে বলল, অবশ্যই শ্বশুরবাড়ি মধুরহারি খেতে এসেছি আমি। কেন, তোর কি কোনো সন্দেহ আছে? বর্ণ একইভাবে ক্রোধ নিয়ে বলল, না, আমার সন্দেহ থাকবে কেন? আমার কোনো সন্দেহ নেই, তবে তোর ওই মধুর হাড়ি খাওয়ার আগে আমি তা ভেঙে ফেলব। ছেলেদের এমন বেপরোয়া কথা শুনে সাইরা বেগম চাপা স্বরে বলল, আহ, কি করছিস তোরা? এটা বাড়ি পাসনি যে কাজ দিয়ে মালাম ধরবি। বর্ণ অসহায় ফেস করে বলল। ছোট মা, তুমি বাদরের পক্ষ নিচ্ছ? সাইরা খান বলল, একদম না, আমি কারো পক্ষ নিচ্ছি না। তুই এখানটায় বস তো, ঘেমে গিয়েছিস। বর্ণ সাইরা খানের দেখিয়ে দেওয়া জায়গায় ধপ করে বসে পড়ল। তখনই সেখানে পা রাখল নীলি। ড্রয়িং রুম ভর্তি মেহমান দেখে নীলির চোখ কপালে। সবার দিকে চোখ বোলাতেই বর্ণকে দেখে থমকে গেল নীলি। নীলের মনে হচ্ছে কতদিন পর বর্ণকে সে দেখল, হয়তো মাস বছর বা যুগ, অথচ ওদের অদেখা সময় মাত্র ৫ দিনে সীমাবদ্ধ। ভার্সিটিতে দেখা হয়নি, কারণ এই দুদিন বর্ণ সিফাতকেও আসেনি ভার্সিটিতে। তাছাড়া দেখা না হলেও গ্রুপে টুকটাক কথাবার্তা হয়েছে ওদের। নীলিকে দেখে রায়ান একগাল হেসে বলল, আরে আমার শালি সাহেবা যে, তা কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? রায়ানের কথায় বর্ণ বন্ধ চোখ দুটো খুলে তাকালো নীলির দিকে। বর্ণ তাকাতেই নীলির সাথে চোখাচোখি হয়ে গেল। নীলি নিজের চোখ সরিয়ে রায়ানকে বলল, ভালো কাটছে, আপনার কেমন কাটছে? এই তো কাটছে ভালোই। তা দাঁড়িয়ে কেন, এসে বসো এখানে। নীলি মিষ্টি হেসে সবার সাথে কথা বলে রায়ানের পাশে বসলো। কিছুক্ষণ পর রুবি আহসান আর নীলা আহসান এলো ড্রয়িং রুমে। টি টেবিলের পাশে এতগুলো ব্যাগ দেখে রুবি আহসান আতঙ্কিত হয়ে বললেন। এতগুলো ব্যাগ কিসের আপা? রীতা খান হেসে বললেন, কোথায় এত? এগুলো তো আপনাদের জন্য কিছু টুকিটাকি উপহার এনেছি। নীলা আহসান বললেন, এগুলোর কি দরকার ছিল আপা? ছিল ছিল, আমার দুটো ছেলের শ্বশুরবাড়ি বলে কথা। উপহার না আনলে চলে? তা আমাদের বড় মামুনি কোথায় আপা? অনিমা একটু বাহিরে গেছে আপা, চলে আসবে এক্ষুনি। এ কি, আপনার নাস্তা নিচ্ছেন না কেন? অর্থি আর নীলি, ওনাদের নাস্তা করতে সাহায্য করো। রুবি আহসানের তাগাদায় অর্থি নীলি সবাইকে নাস্তা সার্ভ করলো। অনিমা একটা রেস্টুরেন্টে বসে আছে। নিশ্চুপ নীরবতা পালনে ব্যস্ত সে। তার সামনেই আদিল নিষ্পলকভাবে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার দৃষ্টি নিচের দিকে নিবন্ধ থাকলেও সে বুঝতে পারছে আদিল তার দিকেই তাকিয়ে আছে। তাই মুহূর্তেই অস্বস্তি ভিড় করলো অনিমার শরীর জুড়ে। আজকে অনিমার বাবার পছন্দের পাত্রের সাথে দেখা করার কথা, সেজন্যই এখানে আসা। তবে এসে যে সে পাত্রের জায়গায় আদিলকে দেখবে তা একদম আশা করেনি। সেই যে এসে স্থিরভাবে বসে আছে, তার আর কোনো নড়াচড়া নেই। নীরবতা ভেঙে প্রথমে আদিল বলল,
ছেলে দেখতে এসেছো? অনিমা কি বলবে বুঝতে পারল না। অনি চুপ থেকো না। আপনি ভালো করেই জানেন কেন এসেছি, তাহলে কেন খামোখা জেরা করছেন? তুমি কি সত্যি আমাকে ক্ষমা করবে না? এতটাই জঘন্য অপরাধ করেছি আমি? আমি কি তা একবারও বলেছি? যেখানে আপনি কোনো অপরাধ করেননি, তাহলে ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে? তবে কেন বারবার আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আপনি ভুল ভাবছেন। আদিল অনিমার গা ছাড়া কথা শুনে একটু রেগে বলল, অনি, তুমি বাচ্চা নও, আর আমিও বাচ্চা নই যে তোমার এমন না অবুঝপানা কথা আমি মেনে নিব। আপনাকে তো আমি মানতে বলিনি, তাহলে কেন মানতে এসেছেন? আর আপনি এখানে কেন? এখানে তো আমার হবু বরের থাকার কথা ছিল। অনিমার কথায় আদিল অসহায় দৃষ্টিতে তাকালো। মেয়েটার মধ্যে এত পরিবর্তন এসেছে, এত কঠিন হয়েছে তার মন যে আদিল কোনোভাবেই সেই মন গড়াতে পারছে না। আদিলের দৃষ্টি অনিমার বুকের তীরের মতো বিঁধল। ওকে একটু বেশি কঠিন ব্যবহার করলো, কিন্তু কি করবে ও? কাল রাতে অর্থির কথা শোনার পর থেকে সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। সারা রাত ছিটে পোঠা ঘুমও হয়নি অনিমার। কি করবে না করবে ভেবে ভোর রাতে সিদ্ধান্ত নিয়েছে বাবার দেখা পাত্রের সাথে দেখা করবে। কিন্তু এখানেও আদিল হাজির। অনিমার ভাবনার মধ্যেই আদিল কাতর কণ্ঠে বলল, অনি, বোঝার চেষ্টা করো। 3 বছর আগে আমি পরিস্থিতির শিকার ছিলাম। তুমি একবার আমার দিকে তাকাও, দেখো আমি সেই আগের অনির আদিলই আছি। তোমার অপেক্ষার প্রহর গুনছি, কবে তুমি আসবে। ভুল করেছি, সে ভুলের শাস্তিও পেয়েছি। তুমি চাইলে আরো শাস্তি মাথা পেতে নিব আমি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। অনিমার চোখের কণা চিকচিক করে উঠল। হৃদয়ের অন্তঃস্থলে বয়ে গেল শীতল হাওয়া। কেমন অসহ্যকর অনুভূতি যে জেঁকে ধরল অনিমাকে। কাতর কণ্ঠ, এতটা কাতর আদিল। এই কণ্ঠে কিছু মেশানো আছে, না হলে অনিমার শক্তপোক্ত খোলস নরম হলো কিভাবে? অনিমা বুঝতে পারল এখানে থাকা তার জন্য সুবিধা নয়। এই ছেলে নিশ্চিত আজ সকল অভিমানের পাহাড় ভেঙে গড়িয়ে দিয়ে উত্তম ভালোবাসা সৃষ্টি করবে। অনিমা আর এক মুহূর্ত ব্যয় করল না সেখানে। দ্রুত উঠে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ল রেস্টুরেন্ট থেকে। আদিল অনিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। সে বুঝতে পেরেছে তার অনি নিজের দুর্বলতা ঢাকতেই এই স্থান ত্যাগ করেছে। যাক, সেসব দিয়ে পাথরের মন একটু হলেও গলেছে। হেই পাবনার পাগলি! দিনের শেষ প্রহর নীলি ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তখনই কোনো পুরুষ কণ্ঠ তার কানে আসে। পুরুষটির সম্বোধন শুনেই নীলি বুঝতে পেরেছে এটি কে হতে পারে। তাই স্বাভাবিকভাবে পেছন ফিরে বর্ণর দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? বর্ণনীলের মুখের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। অবাক কণ্ঠে বলল, পাগলির মন খারাপ নাকি? নীলি উত্তর না দিয়ে আবার আকাশ দেখায় মনোনয়ন করল। বর্ণ নিঃশব্দে নীলির পাশে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। মন খারাপ কেন? মন খারাপ না। চাঁদ মুখের আদলে অমাবস্যার ছায়া দেখতে পাচ্ছি যে। বর্ণের কথায় নীলি আর চোখে তাকালো। বর্ণ নীলের সে চোখের দৃষ্টি দেখে নিঃশব্দে হাসল। অথি চলে যাবে বলে মন খারাপ? অর্থি চলে যাবে শুনতেই নীলের মন আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগে বাবারা অফিস থেকে ফিরলে অর্থির যাবার বিষয়ে কথা ওঠে। হঠাৎ এভাবে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবে কোনো আয়োজন ছাড়া ভাবতেই আজিম আহসান প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু রীতা খানের অনুরোধে তা আর করতে পারেনি। অর্থি চলে যাবে শুনেই নীলি মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়ে আছে। যদিও নীলি নিজের মনকে বুঝে দিচ্ছে এটা স্বাভাবিক একটা বিষয়। আজ হোক বা কাল অর্থিকে তার শ্বশুরবাড়ি যেতেই হতো। এছাড়া তাকেও একদিন যেতে হবে নিজ পরিবার, নিজ আপনজন ছেড়ে। কিন্তু মন কি আর তা মানে? প্রিয় বোন, প্রিয় বান্ধবীকে ছেড়ে থাকবে ভাবতেই নীলের কলিজাটা ফেটে কান্না আসছে। নীলের চুপসে যাওয়া মুখ দেখে বর্ণ বলল, পাবনার পাগলিও আজকাল অতি কষ্টে পাথর হয়ে যায় নাকি? বর্ণের এমন কথায় নীলির রাগ হলো। কিছুক্ষণ আগে কি সুন্দর নরম কণ্ঠে কথা বলছিল ভদ্রসভ্য হয়ে, আর
এখন আবার শয়তানে ভর করেছে। নীলি রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অতি কষ্টে পাথর হয়ে মানুষ পাগল হয়। ও, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি পাগল? নীলি কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি পাগল না, আপনি পাগল। গিরগিরি উগান্ডার ফ্যাক্টরি। বর্ণ একগাল হেসে বলল, কতদিন পর এই নামটা শুনলাম, শেষমেশ কানটা আমার সার্থক হলো। বর্ণের এহেন কথায় নীলি থতমত খেল। অহনীপ আজ সারাদিন ব্যস্ত থাকায় অর্থির সাথে কথা হয়নি। ক্লান্ত শরীরে চোখ বন্ধ করে চেয়ারে গা হেলিয়ে বসে আছে। সামনের সপ্তাহে ফ্যাক্টরির কাজে চট্টগ্রাম যেতে হবে তাকে। ভেবেছে চট্টগ্রাম থেকে ফিরেই অর্থিকে নিজের কাছে আনবে। মেয়েটার মায়াবী মুখ না দেখে থাকা অহনীপের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। অফিসের সময়টা কাজের মধ্যে পার করলেও রাতে আর সময় যায় না। ভালোবাসার মানুষটা চোখের সামনে থাকলে অন্যরকম শান্তি অনুভব হয়। স্যার, আপনাকে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছে। হঠাৎ দিনয় পিয়ের কণ্ঠ কানে আসতেই অহনীপ চোখ খুলে তাকালো। কত বাজে দিনয়? দিনয় তৎক্ষণাৎ বাঁ হাতের কবজিতে থাকা ঘড়িটা দেখে বলল, জি স্যার, 11:23 PM। আমি আজ বাসায় যাই, বুঝলে? ভেবেছিলাম প্রজেক্ট শেষ করে তবে ফিরবো, কিন্তু ভালো লাগছে না। আই এম ভেরি টায়ার্ড। দিনয় ব্যস্ত কণ্ঠে বলল, ওকে ওকে স্যার, আমি এখনই ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। হুম। নীলি অনিমা প্রচুর কান্না করছে ওর থেকে বিদায় দেওয়ার সময়। ওর থেকে বুকে চেপে অনেকও ছলছল চোখে বোনকে বিদায় দিয়েছে। বোনগুলোর মধ্যে আদরের প্রিয় বোন ছিল অর্থি। প্রিয় পরিবার, প্রিয় আপনজনদের ছেড়ে মেয়ে আজ যাচ্ছে স্বামীর ঘরে। বড়রা কষ্ট পেলেও খুশি ছিল, তাই খুশির জল চোখে নিয়ে মেয়েকে দুহাতে ভরে দোয়া করেছে তারা। অর্থি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলে চিরুনি বলিয়ে ভাবছিল নীলির কথা। মেয়েটা বিকাল থেকে কেমন চুপচাপ ছিল, আর যখন অর্থি চলে আসবে তখন সবার সামনেই অর্থিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়েছে। অর্থি নিজেও কম কান্না করেনি। পরিবারের জন্য খুব একটা মন খারাপ না হলেও নীলির জন্য তার মন অসম্ভব রকম খারাপ। নীলির কান্না দেখে সবাই বলছিল অর্থির সঙ্গে আসতে, কিন্তু ও নিজেই আসেনি। রাত এখন 12:05। অর্থিরা খান ম্যানশনে এসেছে রাত 9টায়। এসে সবার সাথে টুকটাক কথা বলে সারার রুম থেকে শাওয়ার নিয়েছে। সারা অবশ্য বলেছিল অহনীপের রুমে যেতে, কিন্তু অর্থি যায়নি। বর্ণ শুধু অর্থির জিনিসপত্রগুলো অহনীপের রুমে রেখে এসেছে। অহনীপ বাসায় ফিরেছে 3 মিনিট হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হাঁক ছাড়ল এক মগ কফির জন্য। আরও আগে সে আসতো, কিন্তু ওই যে হাতের টুকটাক কাজ শেষ করতে আজও তার 12টা বাজলো। রুমে ঢুকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে রুমের কর্নারে বড় জানালার পাশে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে ব্যস্ত তখনই রুমের দরজা পেরিয়ে প্রবেশ করলো এক রমণী। অহনীপ রুমে কারো উপস্থিতি বুঝতে পেরে পিছনে না ফেরেই বলল, টেবিলে রেখেছ। নিস্তব্ধ নীরবতায় অহনীপের নাকে চেনা সেই পরিচিত ঘ্রাণ বাড়ি খেতেই সে চমকিত হলো। দ্রুত গতিতে পেছনে ঘুরতেই অর্থি বেসামাল পায়ে পেছনে যেতেই অহনীপ খপ করে অর্থির ডান হাত ধরে কফির মগটা সামলে নিল। অর্থি অহনীপের খুব কাছে দাঁড়িয়েছিল। আচানক অহনীপের ঘুরে দাঁড়ানোর জন্য অর্থি ভয় পেয়ে পেছনে যেতেই হাতের মুঠোয় বন্দি মগটা পড়ে যেতে ধরেছিল। অহনীপ সেটাই লক্ষ্য করে অর্থির হাত আঁকড়ে ধরে। অহনীপ বিস্ময় চোখে তাকিয়ে আছে অর্থির দিকে। দুজনের মাঝখানে খুব একটা দূরত্ব নেই। অর্থিও বড় বড় চোখ মিলে অহনীপকে দেখছে। খোঁচা খোঁচা দাড়ি কামিয়ে ফেলায় মুখটা একদম ক্লিন। চোখের নিচে কালো আর মুখের আদলে আমাবস্যার ছায়া বিরাজ করছে। হঠাৎই রীতা খানের কথা অর্থির মনে পড়ল। আহসান বাড়িতে রীতা খান অর্থিকে নিয়ে যাবার কথা বলতেই অর্থি একটু দোনামোনা করছিল। তাই দেখে রীতা খান অর্থির মাথায় হাত বুলিয়ে করুণ কণ্ঠে বলেছিল, মারে, আমার ছেলেটা বড্ড কঠিন মানুষ, মুখ ফুটে কখনো কিছু চায় না, নিজের প্রয়োজনীয় জিনিসের কথাও বলে না। এই যে কুষ্টিয়া থেকে ফিরে মাত্র কয়েকটা দিনে নিজের যে অবস্থা করেছে তা চোখে দেখার মতো না।
কাজের চাপে থাকলেও আমার ছেলেকে কখনো নির্ঘুম রাত কাটাতে দেখিনি। যে ছেলেটা টাইম অনুযায়ী খাওয়া দাওয়া করে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে, সে ছেলে এখন ছন্নছাড়া হয়ে অফিস আর বাসায় দৌড়ায়। তুই কি বুঝতে পারছিস আমার কথা? ছেলের এই করুণ দশা মেনে নিতে পারিনি দেখেই তোর বাবাকে রেখে আমি এসেছি তোকে নিয়ে যেতে। রীতা খানের কথা শুনে অর্থি অবাক হয়ে যায়। অহনিবের সাথে ফোনে কথা হলেও অহনিবের এই অবস্থার কথা অর্থির জানা ছিল না। আর জানবে বা কি করে? অহনিব তো কখনো তার ভালো লাগা খারাপ লাগার কথা অর্থিকে বলে না। অর্থি আরো কিছু ভাবতে তার মধ্যেই অহনিব নীরস কণ্ঠে বলে ওঠে, তুমি? অর্থির ঘোর থেকে বেরিয়ে আসে। অহনিবের থেকে হাত ছাড়িয়ে মগটা টেবিল সাইডে রেখে নরম সুরে বলল, অহনিব এখনো আগের বিস্ময় চোখেই তাকিয়ে আছে। অর্থি সে চোখ খেয়াল করে সরাসরি প্রশ্ন করল, আপনার মুখ চোখের এ অবস্থা হয়েছে কেন? অহনিব অর্থির কথা শুনে বোকার মতো হাত দিয়ে নিজের চোখ মুখ ধরল। অর্থির তা দেখে কেন জানি খুব হাসি পেল। অহনিব যে ঘোরের মধ্যে আছে তা অর্থি বেশ বুঝতে পারছে। দু কদম এগিয়ে অহনিবের একদম নিকটে এসে দাঁড়িয়ে তর্জনী আঙুল দিয়ে নাকের ডগা ছুতেই অহনিব আবেগ মাখানো কণ্ঠে ডাকল, বউ। অর্থি মুচকি হেসে বলল, তুমি সত্যি? অর্থি কি বলবে ভেবে পেল না। মানুষটা যেভাবে উৎকণ্ঠ হয়ে অর্থির হাত চেপে গরম কফি হাতে পড়া থেকে বাঁচালো, তাতে অর্থি খানিকের জন্য ভেবেছিল অহনিব হয়তো আগে থেকেই জানতো সে এসেছে। যদিও সারা বলেছিল অর্থিকে যারা আনতে গিয়েছিল তারা ছাড়া কেউ জানে না সে আজ আসবে। এই বউ। হ্যাঁ। অহনিবের কি হলো কে জানে। অর্থির মুখের দিকে এক পলক তাকিয়ে ঝড়ের বেগে জড়িয়ে ধরল প্রিয় অর্ধাঙ্গিনীকে। অর্থি হকচকিয়ে গেল, ঘাড় ঘুরিয়ে অহনিবের মুখের দিকে তাকানোর চেষ্টা করতেই অহনিব অর্থির মাথায় বা হাত চেপে বলল, নড়াচড়া করো না, এভাবেই থাকো। বলে অহনিব বড় একটা দম নিল। আহ কি শান্তি! এমন শান্তির খোঁজে যেন ছিল সে। অর্থিও চুপটি করে রইল। কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর অহনিব অর্থির মাথায় হাত বুলিয়ে বলল, এত রাতে শাওন নিয়েছ? অর্থি অহনিবের বুকে মুখ গুজেই বলল, হ্যাঁ। কখন এসছো? 9টায়। একাই? অর্থি এবার অহনিবের থেকে একটু সরে এসে বলল, না, মামুনি আনতে গিয়েছিল, যাতে দাদুমণি, ছোট মামুনি, রায়ান ভাইয়া, নিশি আপু আর বর্ণ ভাইয়া ছিল। অহনিব অবাক চোখে তাকালো। এত মানুষ আহসান বাড়িতে যাবে অথচ সে জানতো না। কিছু একটা ভাবতেই আশেপাশে তাকিয়ে দেখলো রুমের এক কোণে একটা লাগেজ রাখা। অহনিব যেন এবার আরো অবাক হলো। অহনিবকে এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে অর্থিও সেদিকে তাকালো। তখনই অহনিব বলে উঠল, অর্থিকে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? অহনিবের কথার মানে বোঝার জন্য জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই অহনিব দুষ্ট হেসে বলল, বউ, এবার আমার সঙ্গে সংসার বাঁধবে বলে গাট্টিপাটি বেঁধে চলে এসছো? হঠাৎই অর্থির মুখে লজ্জা ভর করল। অহনিব সে লজ্জিত মুখ দেখে মিষ্টি হেসে অর্থির কাছে এসে কপালে চুমু খেয়ে বলল, ভাবতে অবাক লাগছে। এখন থেকে লজ্জা রাখা মুখ আমি প্রতিদিন দেখতে পাবো। এটার জন্য অবশ্যই মাকে একটা সারপ্রাইজ গিফট এবং ধন্যবাদ দেওয়া উচিত, কি বলো? অর্থি চুপ রইল। তখন সারা দরজার ওপাশ থেকে বলে উঠল, ভাইয়া তুমি কি বিজি? সারা কণ্ঠ শুনে অর্থি ছিটকে দূরে সরে গেল। অহনিব একটু বিরক্ত নিয়ে বলল, কেন? সারা ঠোঁট টেপে হেসে বলল, না মানে ভাবির সাথে যদি বিজি থাকো তাহলে আর ডাকবো না তোমাকে। অর্থি মনে মনে সারাকে দুষ্টুর নানি বলে আখ্যা দিল। কেমন পাজি মেয়ে ভাবা যায়। অনেক কঠিন গলায় বলল, বাইরেতে কোকে চোখে দিতে হবে না, ভেতর আয়। তারপর আমার সামনে এসে কথাটা আবার রিপিট কর, আর সাথে তোর দলের সাঙ্গাগুলোকেও নিয়ে আসবে। অহনিবের কথা শুনে সারা সহ সবাই শুকনো ঢোক গিলল। অহনিব ঠিকই বলেছে। দরজার বাইরে সারা একা না, সাথে সাদিয়া, সিজিয়ার বোন ও বর্ণ আছে।
রায়ান আসতে চেয়েছিল কিন্তু নিশি তাকে বাগড়া দিয়েছে। কিরে, তোর আসবি নাকি আমি আসবো? তৎক্ষণাৎ বর্ণ বলে উঠল, না না ভাই, এখানে আসতে হবে না তোমার, তুমি বরং নিচে যাও। ভাবি এসে পরে কিছু খায়নি, তুমিও তো মনে হয় কিছু না মানে খাওনি, তাই নিচে গিয়ে খেয়ে আসো কেমন? আমরা তোমাকে খাওয়ার জন্যই ডাকছিলাম। বলে তিনজন দৌড় দিল নিজ রুমে। এদিকে অর্থি বর্ণর এমন উল্টাপাল্টা কথা শুনে খিলখিল করে হেসে উঠল। অনিপ সেই হাসির দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার হৃদয়ের সম্রাট কি তুমি কি জানো? তোমার এই সমুদ্রের হাসির ঝংকার আমার হৃদয় তোলপাড় করে চলেছে। অহনিবের আবেগময় কথা কর্ণকুহরে পৌঁছাতেই অর্থির হাসি থেমে গেল। তুই জানিস তোর ভাই আজ দুপুরে আমার কলেজে এসে আমাকে কতগুলো ধমক দিয়েছে? ভাইয়া তোকে ধমক দিয়েছে কিন্তু কেন? কেন আবার? সে নাকি খবর পেয়েছে আমি কোন নায়ক রিয়াজের সঙ্গে মন দিয়া নেয়া করছি, সেটার জন্যই আমাকে কত জেরা করেছে জানিস। আচ্ছা যাই হোক, এবার তুই বলতো এগুলো কি তুই বলেছিস তোর ভাইকে? দেখ, একদম মিথ্যে বলবি না কিন্তু। সারা থতমত খেলো আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা সিফাতের দিকে তাকালো। হ্যাঁ, সারা রুমে এখন সিফাত আর সারা রয়েছে। একটু আগে বর্ণও এসেছে। অহনিবের ধমক খেয়ে লেজ গুটিয়ে নিজের রুমে আসতেই আর এক বাঘের মুখোমুখি হয়েছে সে। সিফাতকে দেখে সারা ভয়ে শেষ। আজ নিশ্চিত ওর কানে নিচে ৩-৪টা থাপ্পড় পড়বে। সিফাত সারাকে আরিশার প্রপোজের বিষয়ে জিজ্ঞেস করতেই রুমে প্রবেশ করে বর্ণ। দুই ভাই বোনকে বাঘ আর বিড়ালের ভূমিকা থাকতে দেখে কৌতূহল নিয়ে সোফায় বসে এনজয় করছে সে। এর মধ্যে আরিশা ফোন দেয় সারাকে। তা দেখে ফোনের লাউড স্পিকার দিয়ে সিফাত বলে আরিশার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে, অন্য সময় যেভাবে বলে। এও বলে তার কথার একটু হেরফের হলে আর সারাকে কেউ বাঁচাতে পারবে না। এ যেন এখন সারার জন্য মরার ওপর খাড়ার ঘা। সারার ভয়ে ভয়ে আরিশার কথার জবাব দিলেও বোকা আরিশা তা ধরতে পারল না। সে তার মতোই আবার প্রশ্ন করল, তুই এমনটা কেন করলি? আচ্ছা তুই কি চাস আমার সাথে তোর ভাইয়ের লাইন হোক? ল লাইন? হ্যাঁ চাই তো। হুর, তোর ভাই যে রাগি, শুধু শুধু আমার সাথে ধমকে ধমকে কথা বলে। কেন যে রাগি বোতার হাড্ডির ওপর সিরিয়াস ক্রাশ খেতে গেলাম। আজ যদি অন্য কেউ সিরিয়াস ক্রাশ খেত ঠিক এতদিনে পটে যেত। আরিশার কথা শুনে সিফাতের চোখ লাল হয়ে উঠল। তা দেখে সারা কাঁপাকাঁপি করলেও বর্ণ পপকর্নের অভাব বোধ করছে। এত সুন্দর সিনেমাটিক দৃশ্য কিনা পপকর্ন ছাড়া এনজয় করছে। ইস, বর্ণর কাছে এটা খুবই দুঃখজনক। ওই সময় বর্ণর দুঃখ, সারার ভয়, সিফাতের রাগ সব এক পাশে ফেলে আরিশা ফোনের ওপাশ থেকে তার সুন্দর বেসুরো গলায় গান ধরল। আগে যদি জানতাম রে ক্রাশ তুই হইবি রাগি, দিতাম না তোরে আমি সিরিয়াস উপাধি। আরিশার গান শুনে সিফাতের চোয়াল শক্ত হলেও সারা আর বর্ণ খুব কষ্টে মুখ চেপে হাসি আটকে রেখেছে। সারা নিজেকে ধাতস্থ করে বলল, আগেই কষ্ট পাস না, যদি পটে যাই তাহলে এই গান তোর বৃথা যাবে। কি বলছিস, পড়বে? না, মনে হয় পড়বে না। যদি পটে তাহলে কি করবি? তাহলে কি করব? হ্যাঁ। আরিশা কণ্ঠে খুশির তেজ এনে গড়গড় করে বলে উঠল, পটে গেলে প্রেম করে 1 মাসের মধ্যে বিয়ে করে 4 মাসের মধ্যে বাচ্চা নিয়ে হানিমুনে যাব। আচ্ছা বলতো, হানিমুনে কোথায় গেলে ভালো হয়? শোন না, আমার পড়ালেখা করতে একটুও ভালো লাগে না, তাই তুই বিয়ের 4 মাসে বাচ্চা হয়ে গেলে আর কলেজে যেতে হবে না। এবার বল, আইডিয়াটা কেমন, ভালো না? আরিশার কথা শেষ হতে না হতেই সিফাত বুকের বাঁ পাশে হাত চেপে ধরে শব্দযোগে কাশতে লাগলো। এদিকে বর্ণ পারে না পেট ফাটিয়ে হাসতে। সারা ফোন কানে চেপে সিফাতের দিকে তাকিয়ে রবট কণ্ঠে বলল, বোন তোর হানিমুনে যাওয়ার আগেই আমার ভাই হার্ট অ্যাটাক করেছে, প্লিজ অ্যাম্বুলেন্সকে কল কর। সকাল 7টা। ওঠে জায়নামাজটা গুছিয়ে রেখে বিছানার দিকে তাকালো। অহনিব ঘুমে কাতর। তাকে দেখে বোঝা যাচ্ছে সে আজ নিশ্চিন্তে শান্তির ঘুম দিয়েছে। কিছু একটা ভাবতেই
অর্থির ঠোঁটের কোণে মিষ্টি হাসি উকি দিল। রাতে ঘুমানোর সময় অহনীপ অর্থিকে বাহু ধরে আবদ্ধ করে প্রগাঢ় কণ্ঠে বলে, বউ, শান্তিময় একটা ঘুম দিতে চাই। আশা করি ফজরের ওয়াক্তের আগে আমার ঘুম ভাঙবে না। অর্থি কিছু বলেনি, শুধু অহনীপের উষ্ণ আলিঙ্গনে আরও মিশে গিয়েছিল তার সাথে। ভোরে উঠে দুজন নামাজ আদায় করে নামাজ শেষে অহনীপ বিছানায় এসে ফের শুয়ে পড়ে আর অর্থি কোরআন শরীফ তেলাওয়াত করে। অহনীপ সেই মধুর কণ্ঠে পবিত্র শব্দগুলোর উচ্চারণ শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়ে। অর্থির এখন আর ঘুম হবে না, তাই ভাবলো বারান্দায় যাবে। কিন্তু একই বারান্দায় এসে অর্থি অবাক চোখে দাঁড়িয়ে গেল বারান্দার সাথে অ্যাডজাস্ট করা ছোট একটি মিনি ছাদ, যা নজর করা সুন্দর। দুই পাশে টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফল গাছ রয়েছে, আর বারান্দার দরজার বিপরীত সাইডে রয়েছে একটি সুইমিং পুল। আনন্দে অর্থের চোখ দুটো চকচক করে উঠল। সকালের হিমেল হাওয়া ঠান্ডা ঠান্ডা অনুভূতি দিচ্ছে, সেই সাথে এত সুন্দর ছাদ বাগান। উফ, কত যে ভালো লাগছে অর্থির, তা ভাষায় প্রকাশ করার মতো না। ধীর পায়ে হেঁটে ছাদের কর্নারে গেলে সে আরও অবাক হলো। কাঠগোলাপ গাছ ছাদের কর্নার বেয়ে উঁকে দিচ্ছে। অর্থি একটু ঝুঁকে হাত বাড়ালেই রাশি রাশি ফুল হাতে এসে ধরা দেবে। অর্থির মনটা আনন্দে নেচে উঠল। ফুলগুলোকে আঙুল দিয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষা মনে জাগতেই পাশ থেকে একটা শক্তপোক্ত হাত ঝুঁকে দুটো কাঠগোলাপ ছেড়ে অর্থির মাথার ওড়নাটা নামিয়ে কানের পিঠে ফুল দুটি গুজে দিল। অর্থি থমকে গেল, বড় বড় চোখ করে তাকিয়ে রইল অহনীপের দিকে। এভাবে তাকিয়েছ কেন? আমাকে কি বেশি হ্যান্ডসাম লাগছে? অর্থি তৎক্ষণাৎ দৃষ্টি সরালো। অহনীপের কথা এড়াতেই বলল, আপনি না ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম, কিন্তু এখন জেগে আছি। আর একটু ঘুমিয়ে নিন, এখনও 8টা বাজেনি। আপনি তো 9টায় অফিসে যাবেন, আমি আপনাকে 8টায় রেখে দেব। অহনীপ দুষ্ট হেসে বলল, আচ্ছা, বউ আমার স্বামীর দায়িত্ব নিতে চাইছে? ইস, মোটেও না। মোটেও না? কেন? জানি না। আচ্ছা, না জানলে তবে এখন আমাকে জানো, তাই হবে। বলেই এক হাতে টেনে অহনীপের নিকটে এনে দাঁড় করায় অর্থিকে। কোমরে দুহাত চেপে নিজের সাথে মিশে নেয়। এহেন কাণ্ডে অর্থি হকচকিয়ে যায়। আমতামতা করে সে বলে, কি করছেন? এটা ছাদ, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, এটা তোমার বরের সীমানা, আর তোমার বরের সীমানে ওকে চুকি দেওয়ার কোনো রাস্তা খোলা রাখে না সে। আর দেখলেও বা কি, আমি তোমার বউয়ের সঙ্গে রোমান্স করছি। আচ্ছা, এখন বলো তো, মাকে কি সারপ্রাইজ দেওয়া যায়? কি দিতে চান? আমি বলবো? অহনীপ অকপটে বলল, ভাবছি বউকে বাচ্চার মা বানিয়ে দিই, তাহলে কম খরচে সবাই সারপ্রাইজ হয়ে যাবে। এই যেমন এখন তুমি হয়েছ। সারপ্রাইজ? হ্যাঁ, অর্থি সারপ্রাইজ হয়েছে, কিন্তু তার থেকে বেশি লজ্জা পেয়েছে। আহারে বেচারি, এমন লজ্জাজনক কথা অর্থি নিতে পারছে না, অহনীপের থেকে সরতেও পারছে না। খুব কষ্টে মুখে বলি ফুটিয়ে বলল, আপনি কেমন লাগামহীন কথা বলছেন। অহনীপ মুখটা অর্থির কানের কাছে এসে ফিসফিস করে বলল, লাগামহীন মানুষটির সঙ্গে সংসার করবে বলে তাকে না জেনে তার ঘরে এন্ট্রি নিয়েছ, তাই এখন এই লাগামহীন কথার সাথে লাগামহীন আরো অনেক কিছু সহ্য করতে হবে। বউ, অভ্যাস করো নাও, আমি কিন্তু আর সময় দিচ্ছি না। বলেই ফুলের উপর দিয়ে অর্থির কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। অর্থি কেঁপে উঠল সেই ছোঁয়ায়। অহনীপের কথা আর ভালোবাসার স্পর্শে অর্থির শরীর অসাড় হয়ে আসলো। অহনীপ তা বুঝতে পেরে হো হো করে হেসে উঠল। অর্থি এবার চরম অস্বস্তিতে পড়ল। লোকটা যে এত বজ্জাত তা অর্থির জানা ছিল না। মনে মনে শতকোটি বকা দিল নিজেকে। যতই হোক, স্বামীকে তো আর বকা দিতে পারবে না, তাই নিজেকেই বকা দিচ্ছে সে। অহনীপ হাসি থামিয়ে অর্থির হাত ধরে পুল সাইডে গিয়ে পুলের পাশে বসে পানিতে পা ডুবিয়ে দিল। ঠান্ডা পানি, সকালের স্নিগ্ধ পরিবেশ, পাশে প্রিয়তম স্ত্রী, অহনীপের মন ভালোবাসায় ছেয়ে গেল। অর্থি ততক্ষণে অস্বস্তি কাটিয়ে মনোযোগ দিয়েছে অহনীপকে দেখতে। ধূসর রঙের টি শার্ট, ব্ল্যাক কালারের ট্রাউজারের নিচের অংশ অবশ্য পানির নিচে গিয়েছে, তবে অর্থে শুধু পা দুটো ভিজেছে, কারণ
পুলের পানিটা একটু নিচে হওয়ায় শুধু পা দুটোই পানিতে ছুঁতে পেরেছে। আমি এই মিনি ছাদ বাগানটা দেখেছিলাম সারার বার্থডেতে এসে। হ্যাঁ, ও রুমে বারান্দা থেকে পৌঁছে এটা দেখা যায়। চলুন ফ্রেশ হয়ে নিন। যাই। তোমার আজ ভার্সিটি নেই? ভার্সিটির কথা উঠতেই অর্থি চোখে মুখে অন্ধকার নেমে এলো। কি হলো হঠাৎ? অর্থি বেজার মুখে বলল, কিছু না। তাহলে ভার্সিটির কথা শুনে মন খারাপ হয়ে গেল কেন? নীলির জন্য। মন খারাপ করো না, ভার্সিটিতে গেলে তো দেখা হবে। হুম। অর্থি ফ্রেশ হয়ে লিভিং রুমে এসে দেখে শিলা বেগম আর হেনা খান বসে আছে। অর্থি সালাম দিয়ে হেনা খানের পাশে বসতেই হেনা খান বলল, ও আমার আফুর বউ, রাইতে ঘুম কেমন হইল? জি ভালো হয়েছে। আমার আফু কি করে? উনি শাওয়ার নিচ্ছে। তখন শিলা বেগম মুখ বাঁকিয়ে বলল, কি দিন কাল আইলো, মায়ারা এখন গোসল বিনা অপবিত্র হয়ে রং তামাশা করে। আমাগো বেলায় গোসল ছাড়া বরের সামনে চাইতেও লজ্জা লাগতো। শিলা বেগমের কথা অর্থি ধরতে না পারলে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে অর্থির সমস্ত কথার মানে বোধগম্য হলো, সেই সাথে এত নিচু মনের কথায় গা শিউরে উঠল। মায়ের বয়সে নারী কিভাবে একজন মেয়েকে এমন কটু কথা বলতে পারে অর্থির জানা নেই। অর্থি সতর্ক চোখে আশেপাশে বলিয়ে দেখলো কেউ আছে নাকি। না, কেউ নেই। শিলা বেগমের কথা শুনে হেনা খান খেকিয়ে উঠল। মুখে পান দিয়ে কঠিন চোখে বললেন, ওর এখন রং ঢং করার বয়স তো করবই, কিন্তু তুমি এই বুইড়া বয়সে ঢং দেখাইতেছ কেন? মায়ের কথায় শিলা বেগম রেগে বলল, মা, তুমি আমাকে অপমান করছো? তোমার আবার অপমান বোধ আছে নাকি? কি বলতে চাও তুমি? আর এই মেয়ের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? যা বলবার চাইছি তা তুমি ভালো কইরা বুঝছো, আর আপুর বউয়ের পিছনে লাগছো কেন? আমি দুধের বাচ্চাটি নই যে তোমরা কথা আমি ধরবার পারুম না। চুল কিন্তু পাক এমনি এমনি ধরে নাই। শিলা বেগম ফুঁসে উঠল হেনা খানের কথায়, কিন্তু আর কিছুই বলল না, কারণ সিঁড়ি ভেঙে অহনীপ আসছে। অহনীপকে দেখে সে উঠে নিজ রুমে চলে গেলেন। অহনীপ নিচে এসে হেনা খানের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, গুড মর্নিং হানা। হেনা খান পান চিবোতে চিবোতে বললেন, হইছে, আমারে গুড মর্নিং কইতে হইব না। বউ পাইয়া তো হেনারে ভুললেই গেছো। অহনীপ হেনা খানের অন্য পাশে বসে এক পলক অর্থের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমাকে। কেন? বউ এনে দেবার জন্য। অর্থি বড় বড় চোখ করে তাকালো। তখন হেনা খান বললেন, দূরে যা হতো ছাড়া, তোর শ্বশুর বাড়ি যাইয়া যুদ্ধ কইরা তোর বউ আনছি, আর তুই এখন শুকনো মুখে আমারে ধন্যবাদ দেখ। অহনীপ একটু শব্দ করে হেসে উঠল, তারপর বলল, কে বললো শুধু শুকনো ধন্যবাদ দিয়েছি তোমাকে? তোমাকে সবার জন্য সারপ্রাইজ রেখেছে, তাই না বউ? বলেই ওর থেকে চোখ টিপে দিল। অর্থি খুকু করে কেসে উঠল। এক রাতে অহনীপের এত পরিবর্তন অর্থির হজম করতে সমস্যা হচ্ছে। অর্থের নাজেহাল অবস্থা দেখে অহনীপ মজা পেল। জানু, তুই এসেছিস? বলেই দৌড়ে এসে অর্থিকে নীলি জড়িয়ে ধরল। অর্থিও মুচকি হেসে নীলিকে আগলে নিল। তখন পেছন থেকে বর্ণ বলল, ছে, রাস্তাঘাটে এইসব কি করছো? পৃথিবীতে তোমার ছেলের অভাব পড়লো নাকি? আমার ভাইয়ের বউকে নিয়ে টানাটানি করছো? বর্ণর কথা শুনে নীলি ওর থেকে ছেড়ে দিল। কিসব পাগলের প্রলাপ করছেন আপনি? আমি পাগল? ভুল বলছো, পাগল আমি নই, তুমি। ও হ্যাঁ, আপনি তো উগান্ডার ফ্যাক্টরি। তো আপনি এখানে কি করছেন উগান্ডা না গিয়ে? বউকে পাহারা দিচ্ছি। কি? বর্ণ থতমত খেয়ে বলল, কানে কম শোনো নাকি? বলেছি ভাইয়ের বউকে পাহারা দিচ্ছে। আমি কানে কম শুনতে যাব কোন দুঃখে? আপনিও তো উল্টাপাল্টা বলছেন। কোন দুঃখে? আবার ছেলের দুঃখে? আজ কোনো ছেলে বিএফ নেই দেখে মেয়ে ফ্রেন্ডকে রাস্তায় ধরে চোরাচুরি করছো। নীলি রেগে কটমট করে বলল, আপনি জানেন এই নীলিমার নীল চাইলে এখনই হাজারটা ছেলে ওর পেছনে লাইন দিয়ে দাঁড়াবে প্রেম করার জন্য। এইসব বাচ্চাদের কথা বিশ্বাস করতে নেই। আমি বাচ্চা? বর্ণ ভাব নিয়ে বলল, অবশ্যই। অর্থি একবার বর্ণর দিকে তাকাচ্ছে তো একবার নীলির দিকে। ও বুঝে পায় না
এই দুটো এক হলেই ঝগড়া করে কেন? একটা সাপ তো আরেকটা নেওল। তখন ওদের কাছে এসে দাঁড়ালো সিফাত। তোমরা এখনো এখানে দাঁড়িয়ে কেন? ক্লাসে যাবে না? নীলি সিফাতের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, না, আজ ক্লাস করব না, ডাক্তারের কাছে যাব। সিফাত বলল, কেন, কার কি হয়েছে? আপনার ভাইয়ের সমস্যা দেখিয়ে নিয়ে আসতে। অনেক অনেক সমস্যা, চোখের সমস্যা, মুখের সমস্যা, মাথার সমস্যা। 19 বছরের কিশোরীকে ওনার কাছে নাকি বাচ্চা লাগছে। এই চলুন আপনার সাথে, আজ আপনার চোখের চিকিৎসাও করাবো আমি। সিফাত অবাক হয়ে গেল। গাড়িটা পার্কিংয়ে রেখে আসার একটু সময়ের মধ্যেই দুজনে ঝগড়াও করে নিয়েছে। এরা পারেও বটে। সিফাত ওর থেকে বলল, অর্থি, তুমি আমার সাথে ক্লাস করবে আর ওরা থাক এখানে, ইচ্ছা মতো ঝগড়া করুক। অর্থি অসহায় ফেসে সিফাতের সাথে হাঁটা ধরল। তখন বর্ণনীলের কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, সংসার করার মতো বড় হয়েছে পাগলি। নীলি থমকে গেল। শরীর শিরশির করে উঠল বর্ণর মুখের কথা শুনে। ঘাড় বাঁকিয়ে বর্ণর দিকে তাকাতেই দেখল বর্ণ নেই। নীলি চমকে সামনে তাকাতেই দেখল সে সিফাতের সাথে হাঁটছে আর কথা বলছে। অনিমা, আদিলকে তোর কেমন লাগে? অনিমা বাবার মুখে এমন কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। সে ভুল শুনল না তো? বাবার দিকে তাকিয়ে বলল, কি বলছো বাবা? বলছি আদিলকে তোর কেমন লাগে? অনিমা নিজেকে স্বাভাবিক রেখে প্রশ্নর পিঠে প্রশ্ন করল, কেন লাগবে? আতিফ হাসান বললেন, তোর জন্য যে ছেলেটা দেখেছিলাম ওনাকে গোপনে বিয়ে করেছে। কাল রাতে আদিল সেসব ডকুমেন্ট পাঠিয়েছে, আর আজ অহনি দুপুরে আদিলের হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাদের কাছে। অনিমার মুখটা দেখার মতো। আতিফ হাসান আবার বললেন, আমরা তো ওকে চিনি, ছেলেটা তো এতিম হলেও খুব ভালো, আমাদের কত সাহায্য করলো, কুষ্টিয়াকে ব্যবহার আচারও ভালো। তুই ওর সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাস, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। অনিমা রবটের মতো বাবার কথা শুনল, শুধু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। এদিকে আতিফ হাসান কথা শেষ করে বেরিয়ে গেলেন সে। অনিমা বাবার যাওয়ার দিকে চোখ দুটো স্থির করে ভাবতে লাগলো কি হচ্ছে আর কি বা হতে চলেছে। আহসান বাড়িতে হালকা পাতলা আয়োজন চলছে। 2 মেয়ের জামাই ও মেয়ের শ্বশুর বাড়ির সবাই আর একমাত্র বোন আতেফা বেগমের পরিবার এসেছে আহসান বাড়িতে। সবার এত তোড়জোড় করে আসার কারণ আছে অবশ্য। কারণটা হলো আজ অনিমার বিয়ে। সেদিনের পর কেটে গেছে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে এক একজনের এক এক রকম সময় কেটেছে। বর্ণনীলের দেখা হলে দুষ্টু মিষ্টি ঝগড়া করলেও নতুন যোগ হয়েছে নাম না জানা অনুভূতি। হ্যাঁ, দুজনের প্রতি দুজনের অনুভূতি কাজ করে, কিন্তু তা কেউ প্রকাশ করে না। বর্ণ মাঝে মাঝে প্রকাশ করার চেষ্টা করলেও নীলিতা এড়িয়ে চলে। এড়ানোর কারণটা অবশ্য লজ্জা। রায়ান নিশি তাদের মাকে নিয়ে বিদেশে পাড়ি জমানোর জন্য সকল কিছু রেডি করেছে। সিজিয়া লন্ডনে ফিরে যাওয়ার চেষ্টায় আছে, কিন্তু শিলা বেগমের জন্য সম্ভব হচ্ছে না। সে আপাতত চুপচাপ আছে। তবে তার ভাই সাকিব বাংলাদেশে টোটো করে ঘুরে বেরিয়ে নাকি আবার লন্ডনে ব্যাক করেছে বাবার কাছে। অনিবের আগের থেকে পরিবর্তন এসেছে। অনিব অর্থিরও ভালো সময় যাচ্ছে। 2 সপ্তাহ ধরে অনিব অর্থিকে নিজে ভার্সিটিতে দিয়ে আসে, ফোন দিয়ে টাইম টু টাইম খোঁজ নেয়। আর সেই সাথে রয়েছে অনিবের লাগামহীন কথাবার্তা। এরপর আসি অনিমা আর আরিশার কাছে। সবার মধ্যে এই দুজন ব্যক্তির সময়টা একটু ভিন্ন রকম কেটেছে। সেদিনের পর আদিলের সাথে কথা হয়েছে আর না দেখা, কিন্তু বিয়েটা ওর সাথেই অনিমার ঠিক হয়েছে। বিয়ে ফাইনাল হয়েছে গত 2 দিন আগে। অনিবের বাবা মা ফয়সাল খান আর রীতা খান এসে সব পাকা করেছেন। আদিলের মা মারা যাবার পর কারো সাথে যোগাযোগ রাখেনি। সে একাই ঢাকার একটা ফ্ল্যাটে থাকে। তবে বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে অনিবদের বাসার কাছে একটা ফ্ল্যাট কিনবে, যাতে বোনদের থেকে বেশি দূরে না থাকতে হয় অনিমাকে। এই সিদ্ধান্ত জানার পর রীতা খান কড়া গলায় বলেছিল তাদের সাথে থাকতে। সেও তো তার এক ছেলে, কিন্তু আদিল নারাজ।
নিজ আত্মসম্মান রক্ষার্থে রিতা খানকে বুঝিয়ে মানিয়ে নিয়েছে। তবে হেনা খান কান মলে বলেছেন বাসর করে সকালে যেন খান ম্যানশনে চলে আসে, না হলে বউকে তুলে আনবে আর যেতে দেবে না। আদিল অবশ্য একটু লজ্জা পেয়েছে, কিন্তু হেনা খানের কথায় সায় দিয়েছে। আর আরিশা, ওর কথা না বললেই নয়। ওই দিন রাতে সারার কথা শুনে বুঝতে পেরেছে ওর সব কথা সিফাত শুনে নিয়েছে। তারপর থেকে না সারা না অর্থি বা নীলি কারো ফোন তুলছে না সে। কলেজেও যাচ্ছে ভয়ে ভয়ে, যদি সিফাত চলে আসে তো। এর জন্য অনিমার বিয়ে তাও আসতে চাইছিল না। মেয়ের এই কাণ্ডে আতিফা বেগম ঘাবড়ে গিয়েছিল। যে মেয়ে অনুষ্ঠান বাড়ির কথা শুনলে ধেই ধেই করে নাচতে থাকে, সেই মেয়েকে না বিয়ে বাড়িতে যাবে না। এদিকে ওর কাণ্ড কারখানা নিশিসহ সবার কাছেই টুকটাক পৌঁছে গেছে। তাই নীলি এক প্রকার ব্ল্যাকমেল করে আরিশাকে আহসান বাড়িতে এনেছে। আর সেই ব্ল্যাকমেলই চলছে এখন রুমের দরজা আটকে। নীলির রুমে গোল মিটিং বসেছে। ঠিক মিটিং না বিচার আসন হবে, যার বিচারক নিশি উকিল, নীলি সাক্ষী, সারা আর দর্শক অর্থী, অনিমা, সাদিয়া, সিজিয়া। হ্যাঁ, সিজিয়াও এসেছে ওদের সাথে। ছেলেরা কেউ আহসান বাড়িতে নেই, তারা গেছে বরকে আনতে। এই সুযোগে বিচার কার্যক্রম শেষ করবে বলে এই বন্দোবস্ত। হাতে একটা খালি পানির বোতল নিয়ে অর্থির কাঁধে বাড়ি মেরে গলা খাড় দিয়ে নিশি বলল, অর্ডার অর্ডার, সবাই তাকাতাকি বন্ধ করে বিচার কার্যক্রম শুরু করো। নীলি বুক ফুলিয়ে মোটা কণ্ঠে বলল, ইয়েস মাই লর্ড। এরপর আরিশাকে উদ্দেশ্য করে বলল, মাই লর্ড, এই ক্রাশিত নারী দিনে 3 বেলা পেট পুড়ে খাওয়ার মতোই 3 বেলায় 3 পুরুষের ক্রাশ খায়, কিন্তু বিগত 3 মাস যাবৎ সে সিরিয়াস ক্রাশ নামক ভয়াবহ অপরাধ করেছে। কিন্তু গম্ভীর মুখে বলল, তা প্রমাণ? নীলি একবার সারাকে দেখিয়ে বলল, মাই লর্ড, আপনার দরবারে আজ তো সাক্ষী হাজির করেছি। নিশি এবার বলল, আমি আগে অপরাধীর সঙ্গে কথা বলতে চাই। নীলি আরিশার দিকে পা বাড়িয়ে দিয়ে বলল, ছুঁয়ে বলুন, যাহা বলিব সত্যি বলিব, সত্যি বলিব, মিথ্যা বলিব না। আরিশা মুখ কাঁচামোচো করে বসে আছে সবার মাঝে। বেচারে বহুত ভয় আছে। আজ অনিমা না ধরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় বা লাঠি নিয়ে তাড়া করে কিনা তাও সন্দেহ। ক্লাস 8-এ থাকতে অনিমার এক ফ্রেন্ডের উপর ত্রাস খেয়ে চিঠি দিয়ে অনিমার হাতে যে থাপ্পড় খেয়েছিল, ভাবলে এখনও আরিশা কোমায় চলে যায়। আর চোখে অনিমার দিকে তাকিয়ে দেখল অনিমা স্বাভাবিক ভঙ্গিতেই সব কিছু দেখছে। তবুও আরিশার ভয় করছে, যদি এ কথা মা জানতে পারে তাহলে। আরিশা রে, তুই শেষ। আরিশা নীলির দিকে তাকিয়ে বিড়ালের বাচ্চার মতো চেউ চেউ করে বলল, নীলিপু, আমি আর জীবনে মরণে ক্রাশই খাবো না। এই তোর চেউ চেউ থামা, যাবো তাই বল। আরিশা অসহায় ফেস করে বলল, নীলিপু। ওকে, এটা বলতে হবে না, এখন বল সিফাত ভাইকে কি বলেছিস? আমি কিছু বলিনি। নিশি বলল, তাই বাবু? একটু থেমে আবার বলল, ও সরি, তুই তো বাবু না, বাবুর আম্মু। বিয়ের 4 মাসেই বাচ্চা হয়ে হানিমুনে যাবি তাই না? এই অনি, আমার তো বিয়ের 3 মাস রানিং, তাহলে কি সামনের মাসে আমার বেবি হবে? নিশির কথায় সাদিয়া হু হা করে হেসে বলে উঠল, ভাবি, বেবি তো 9 মাস 10 দিনে হয়। তখন নিশি বলল, ওরে পাখনি, তুমিও দেখি আরিশার একঢাল উপরে চড়ো। নিশির কথায় সাদিয়া মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। তখন অর্থি বলল, তোকে বারণ করেছিলাম না বেশি পাকামি করতে? সিফাত ভাইকে নাকি কি সব উল্টোপাল্টা বলেছিস? আমি তো সারাকে বলেছিলাম। নীলি বলল, যাকেই বলিস সিফাত ভাইকে নিয়ে তো বলেছিস। আরিশা নিচের দিকে মাথা রেখে দুদিকে দুলালো, অর্থাৎ হ্যাঁ। তখন নিশি সারাকে বলল সব ক্লিয়ার করে বলতে। সারাও বলল। সবটা শোনার পর সবাই থমকে বসে রইল। এতক্ষণ সবাই টুকটাক বিষয় জানলেও ভাবতে পারেনি সেদিনের রাতের কথাগুলো সিফাতও শুনেছে। শুধু শোনেনি, সেদিন সারা সিফাতের সামনেই আরিশার সঙ্গে কথা বলেছিল। এটুকু শুনতেই এক একজনের মুখ দেখার মতো।
সবার কাছে এখন সবটা ক্লিয়ার। তাহলে এর জন্যই আরিশা এখানে আসতে চাইছিল না এবং কারো ফোনও তুলছিল না। এখন কথা হচ্ছে সিফাতের সামনে গেলে সিফাত তোকে কি করবে সেটা। তখন অর্থি বলল, ব্যাক্কেল গাধি, এই জন্য বলি ভেবেচিন্তে কথা বলতে।